দিকে দুটো উইকেট পেলেও হি ওয়াজ এক্সপেন্সিভ। আর 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 কবে? থেকে যা বুঝলাম খুবই ট্যালেন্টেড আর টেম্পারমেন্ট খুব ভালো, খুব থিঙ্কিং বলে। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. করব না, লড়বো না, জিতবো না, আজ হয়তো এটাই কেকেআর এর ট্যাগলাইন। আজকে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা হয়েছে ধরাশায়ী। জঘন্য ক্রিকেট খেলে আজকে কলকাতা ম্যাচটা হারলো। মুম্বাই ইন্ডিয়ান্সের যতটা তারিফ করা যায় ততটাই কম। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা দুটো ম্যাচ হারার পরে অন্য রূপে দেখলাম, কিন্তু তার থেকেও বেশি কলকাতার বাজে খেলা। অমিত, আজকে কলকাতার ব্যাটিং কি জঘন্য প্রদর্শন, কি বলবি? আজকে কলকাতাকে একদমই চেনা ছন্দে দেখা যায়নি। সেই মনে হলো যেন বোম্বের পিচটা দেখলেই যেন পুরো টিমটার একটা জ্বর চলে আসে, সেরকম একটা খেলা হলো আজকে। প্রথমেই নামলো ধুমাধুম, সব আউট হয়ে গেল। সুনীল নারিন আউট হয়ে যাওয়াটাও আহ, শুরু হলো সুনীল আউট হওয়া দিয়ে, তারপরে পিকক আউট হয়ে গেল। ক্যাপ্টেনও একটু শুরু করেছিল কিন্তু তারপরেও সেও আউট হয়ে গেল। আর তারপরে যে মিডিল অর্ডারটা আমরা যেটা আগে বলছিলাম, কে কে আর ডিসকাস করেছিলাম যে আর 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 চলছে না, সেই আর 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 আজকেও চললো না। রিঙ্কু রাসেল, রমনদীপ তাও একটু খেলেছিল, কিন্তু সেটা আর তখন খেলার মতো আর ওর সাথে সঙ্গ দেওয়ার কেউ ছিল না। আহ, সেটা খুব আরো হচ্ছে যেটা মিডিল অর্ডারে একদমই যে সবচেয়ে কে কে আর এর বড় প্লেয়ার এবছর, সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার, সে একদমই কিছু করতে পারছে না। মানে কেন সেটেলড হওয়ার আগেই স্টেপ ডাউন করে ছয় মারতে যাচ্ছে, রিঙ্কুও তাই করলো, একটা চার মারার পরে আবার সব স্টেপ আউট করে খেলছে। মানে কি মনে হচ্ছিল জানি না, মনে হচ্ছিল যেন এই ম্যাচই সব এক ওভারই সব ম্যাচটা জিতে যাবে। একটু স্টেবিলিটি দরকার ছিল আজকের পিচটায়, যেটা পরে দেখা গেল যে একটু প্রথমে বল সুইং করলো, পরে পিচটা খুবই ব্যাটিং এর জন্য উপকারী। তো আরামসে 180-90 দুশো রান করতে পারতো, সেটাই একদম পারলো না। ব্যাটিংটা খুব বাজেভাবে ফেল করলো, মানে এত বাজেভাবে ফেল করাটা এক্সপেকটেশনের বাইরে ছিল। আর 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 কবে, আর কবে কলকাতার মিডিল অর্ডার দাঁড়াবে, এই প্রশ্ন অলরেডি উঠে গেছে। আরো একটা প্রশ্ন উঠে গেছে, সেটা হচ্ছে ভেঙ্কি মাইসোরের অকশন স্ট্র্যাটেজি, যেখানে 23,75,00,000 টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়া হয়েছে। বরং শ্রেয়াস আইয়ার, যে আগের বারের কলকাতার ক্যাপ্টেন, তাকে যেতে দিতেও দ্বিধাবোধ করেনি কলকাতা নাইট রাইডার্স। নেওয়া হয়েছিল ভেঙ্কি আইয়ারকে, কিন্তু ভেঙ্কি আইয়ারের ব্যাটিং কলকাতা সমর্থকদের কি সেই আশা দিতে পারছে? সৈকত, আমি তোর কাছে আসবো। 2000 years later. ভেঙ্কটেশ আইয়ারের লাস্ট দুটো ম্যাচ আমরা দেখে থাকি, দুটো ম্যাচে ব্যাটিং অপরচুনিটি পেয়েছে, দুটো ম্যাচেই সিঙ্গেল ডিজিট স্কোর, লো স্ট্রাইক রেট। আর স্কোরের থেকে বেশি কনসার্নিং আমার লাগছে যে মানে ওয়ে হি ইজ ব্যাটিং, একদমই আনকমফোর্টেবল লাগছে। ক্রিজে কোনো ফুট মুভমেন্ট নেই, বল ঠিক মতো মানে কাছেই লাগছে না, কোনো রকম ফর্ম দেখে ফিলই হচ্ছে না যে কোনো রকম ফর্মে রয়েছে। আর ব্যাটিং স্টান্স বা মানে ওয়ে হি ইজ অ্যাপ্রোচিং দ্য বল দেখে জাস্ট একটা মানে কোনো পাড়া লেভেলের একটা ক্রিকেটার হিসেবে মনে হচ্ছে, মানে জীবনে সেভাবে ব্যাট ধরতে পারেনি। টেলেন্ডাররা হয়তো কাইন্ড অফ মানে হয়তো বেশি মনে হবে যে বেশি হয়তো এক্সাজারেট করা হচ্ছে ব্যাপারটা, বাট টেলেন্ডাররা কিন্তু বেটার ভাবে বল ফেস করে ভেঙ্কটেশ যেভাবে বল ফেস করছে তার থেকে। আর কালকে আমরা দেখছিলাম দীপক চার একটা ফোর্থ স্টাম্প লাইন ধরে বল করছিল, ভেঙ্কটেশ আইয়ার কিছুতেই মানে আহ, বুঝতেই পারছিল না বল লিভ করবে না বল ঠেকাবে। দুবার ক্যাচ মিস হয়েছে, ওই বলের একটা ইনিংস এর মধ্যেও দুটো ক্যাচ মিস হয়েছে, তা সত্ত্বেও সেটাকে ইউজ করতে পারেনি। যে যে বলটা আউট হয়েছে ইট ওয়াজ মানে এমন কিছু বিশাল আহামরি কিছু বল ছিল না, বাট স্টিল ইট ওয়াজ নাথিং শর্ট। 23.75 করে বিক্রি হয়েছে, হিউজ সাম অফ মানি। অবভিয়াসলি আমরা জানি এটার প্রেশার মিচেল স্টার্কের মতো বোলারকেও ফেস করতে হয়েছে, মানে এত বড় একটা লেজেন্ড ওয়ার্ল্ড কাপ জেতা প্লেয়ার তাকেও ফেস করতে হয়েছিল। ইন দি এন্ড মিচেল স্টার্ক গিয়ে সেটাকে জাস্টিফাই করে, বাট ভেঙ্কটেশ আইয়ার অবভিয়াসলি নট অন দ্য সেম লেভেল কোন দিক থেকে মিচেল স্টার্কের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ফ্যাক্টর হচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কিনে টিম ব্যালেন্স কিন্তু নষ্ট হয়েছে অপশনে, যেটা মিচেল স্টার্কের ক্ষেত্রে কিন্তু হয়নি।
বহু চর্চিত কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডার ব্যাটিং, যেখানে আমরা সবাই জানি আর আর আর, কিন্তু আর কবে মিডিল অর্ডার রান করবে? রিঙ্কু, রাসেল, রমনদীপ, কালকের খেলায় রাসেলও যেন মনে হচ্ছে আস্তে আস্তে বয়স তার খেলাতে থাবা বসাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে অমিত যে রাসেল, নারিন, যারা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির একটা অবিচ্ছেদ্য অঙ্গ থেকেছে, তাদের কোথাও বয়স হচ্ছে এবং সেটা কলকাতাকে ভোগাচ্ছে? কোথাও মনে হচ্ছে? একদমই মনে হচ্ছে। এই দুটো ইনিংস দেখে বা রাসেলকে খুবই টাচে মনে হচ্ছে না, জানি না, প্র্যাকটিস ম্যাচগুলোতে খারাপ খেলেনি, কিন্তু যখনই এরকম একটা ম্যাচ সিচুয়েশনে আসছে কিছুতেই ও অ্যাডজাস্ট করে উঠতে পারছে না। অনেক হেলদিয়ার লাগছে রাসেলকে। মনে হচ্ছে যেন একটু ফিটনেসের অভাব। যে রাসেল প্রচন্ড ফিট দেখেছি আমরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ছয় হাঁকাতে পারে, তারও যেন কোথাও একটা অভাব দেখতে পাচ্ছি। ব্যাটে বলে ঠিক কানেক্ট হচ্ছে না। বোলিংটা কালকে অনেকদিন পরে করতে হলো। প্রথম দিকে দুটো উইকেট পেলেও হি ওয়াজ এক্সপেন্সিভ। কারণ সূর্যকুমার যাদব খুব অবলীলায় সে একটা অদ্ভুত শট গুলো খেলছিল, যদিও সেই শট গুলো যে কোনো বলারকেই বলারই লাইন অ্যান্ড লেন্থ হারিয়ে ফেলবো ওরকম একটা অদ্ভুত শট মারলে, কিন্তু তাও মানে হি ওয়াজ এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আর নারিন অ্যাজ আ ব্যাটসম্যান আস্তে আস্তে আমার মনে হচ্ছে টাচ হারাচ্ছে। আহ, আহ, খুব ওকে, ওর উইক স্পটস গুলো খুব হয়ে গেছে, মানে কি বলে, সবার কাছে চোখে Exposed দেখা হয়ে যাচ্ছে, এক্সপোজ হয়ে গেছে। যে ওকে ইয়র্কার লেন্থ আর বাউন্সার লেন্থ বলটা করলে হয়তো ও এখন প্রবলেম ফেস করবে, সেটাই করলো কালকে। দুটো গুড লেন্থের বল করার পরেই একদম ইয়র্কার লেন্থে একটা বল করে আউট করে দিল। তো সে এখন স্ট্র্যাটেজিটা খুব ইজি ওকে আউট করার, যদি ক্লিক না করে তাহলে একটা ভালো স্টার্ট কেকেআর পেতে পারে। কিন্তু তাও বলবো, ও যে জায়গাটা ব্যাটিং করছিল কেকেআর স্ট্র্যাটেজি অনুযায়ী, সেটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে আমাদের প্লে করছিল। কারণ ও পরে এসেও আলাদা করে এমন কিছু করতে পারতো না যেটা এমন ও কিছু উপরে ব্যাটে করতে পারছে ইম্প্যাক্ট এখন। করতে পারে না, হ্যাঁ। হুম। সেটা একটা ইম্প্যাক্টের জায়গা, সেটা হয়তো দুদিন হয়নি, আবার হবে। কিন্তু রাসেলের পারফরমেন্স নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমি। কারণ ডিসঅ্যাপয়েন্টেড, কারণ রাসেল আহ, খুবই প্রত্যাশা থাকে কেকেআর ফ্যান্সদের রাসেলের প্রতি, যে রাসেল নামলে হয়তো ম্যাচটার হাল ধরবে। সেটা এই বছর একদমই দেখা যাচ্ছে না। তারপর বয়সের ছাপটা মনে হচ্ছে কোথাও যেন দেখা যাচ্ছে দুজনেরই। যে নারিনের বোলিং এও কালকে এফেক্ট পড়েছে, যে নারিনকে এত রান খেতে আমরা কোনোদিনও দেখি না, কালকে সাবলীলায় ছয় মারছিল। যাই হোক, সেটা হয়তো একটু ফিটনেসে এসছে, হয়তো একটু অসুস্থতা থেকে এসছে, তো একটু ফিটনেসে এসছে, হয়তো একটু অসুস্থতা থেকে এসছে, সেটা হয়তো নারিন একটু ফিট হলে হয়তো বেটার করবে। বাট দেখা যাক। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমি ভুলে হতে পারি হয়তো জিনিসটা, হুম বাইরে থেকে দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, বাট হুম হুম কাইন্ড অফ মনে হচ্ছে যে সুনীল নারায়ণ, আন্ডার রাসেল, এরা এরা মোটামুটি দুজনেই 36-37 অ্যাপ্রোচ করছে বয়স। এদের হুম। প্রচুর অ্যাচিভমেন্ট, এরা গোটা বিশ্বে ঘুরে প্রচুর লিগসে খেলে, প্রচুর লিগসে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তো ওর খিদেটা কমে আমার যাচ্ছে মনে হচ্ছে। কিছুটা মনে হচ্ছে হয়তো খিদেটাও নেই আগের মতো। লাস্ট বছর ওদের আইপিএল একটা খেতাব জেতার পরে আই থিঙ্ক খিদেটা কিছুটা লেভেলে হয়তো, মানে ওরা জানে যে ওরা ক্যারিয়ারের লাস্টের দিকে আসছে, ওরা এমনি প্রচুর অ্যাচিভ করে ফেলেছে, ওদের হয়তো আর নতুন করে অ্যাচিভ করার মতো সেই খিদেটা হয়তো আর পাচ্ছে না কোনোভাবে। এটাও একটা ফ্যাক্টর হতে পারে। বয়সের ভার হোক বা খিদের অভাব, হয়তো রাসেল, নারিন, অবশ্যই যারা আহ, শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স কেন, আইপিএল এ হয়তো তারা লেজেন্ড, তাদের যা পারফরমেন্স সেই অনুযায়ী আইপিএল এর অল টাইম লেজেন্ডদের মধ্যে রাসেল, নারিন থাকবে। কিন্তু আমি একটা অন্য কথায় আসবো, সেটা হচ্ছে যে একটু ইতিহাসে যদি আমরা ফিরে দেখি, 2012 সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স কাপ জেতে, 2014 সালে তারপর, আর তৃতীয়বারের জন্য গতবারে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সব জায়গাতেই একটা গৌতম গম্ভীর যোগ দেখা যাচ্ছে। গৌতম গম্ভীর টিমের সঙ্গে থাকলে একরকম, সেটা ক্যাপ্টেন হিসেবে হোক বা মেন্টর হিসেবে, আর না থাকলে কেকেআর কেকেআর এর একটা অন্যরকম রূপ। আর এবার আমরা জানি যে এবার শুধুমাত্র গৌতম গম্ভীর নয়, এবারে কলকাতার ম্যানেজমেন্টে অনেক পরিবর্তন এসেছে। মেন্টর হিসাবে ডোয়েন ব্র্যাভো যোগ দিয়েছে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আগের বারও ছিল, এবারও আছে, আর তার সঙ্গে চেঞ্জ হয়েছে সহকারী কোচ। তো এই সব মিলিয়ে, হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে কলকাতা কোথাও গিয়ে কি গৌতম গম্ভীরকে মিস করছে?
খুবই মিস করছে আমার মনে হচ্ছে, কারণ খুবই মিস করছে গৌতম গম্ভীরের। ইজ ও যাই হোক, ও ক্যাপ্টেন হিসেবে যতদিন খেলেছে হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ। ওর থটস নিয়ে খুব ক্লিয়ার থাকতো। ও কি চাইতো, কি ওর নিজের কোন প্লেয়ারদের দিয়ে কি চাওয়াতো, নইলে আমরা ধোনির এগেনস্টে ওরকম একটা 5টা ফিল্ডার সামনে রাখতে, যেটা আমরা টেস্ট ক্রিকেটে দেখি সেটা আমরা দেখেছি T20-তে। তো কতটা সাহস না থাকলে ওরকম একটা বড় ক্যালিবারের এগেনস্ট যেটা করা যায়, সেই সেই সাহসিকতাটার একটা ক্যাপ্টেনের অভাব দেখছি রাহানের প্রতি। রাহানের সেইরকম সাহসিকতা নেই আমার মনে হচ্ছে। আরেকটা মনে হচ্ছে যে গম্ভীর অ্যাজ আ মেন্টর যেটা করেছে সেটাও অনেক বড়, সেটাও বিশাল অ্যাচিভিং। কারণ যেভাবে একটা টিমকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছিল একটা সিজনে এসেই, ওর কিছু মোটিভেশনাল স্পিচ, ওর কিছু পলিসিস, ওর যেটা আমরা প্রথমে ওকে আমরা হয়তো ভুলও ভেবেছিলাম যে 25 কোটি দিয়ে কেন মিচেল স্টার্ককে কেনা। সেটা হয়তো পরের দিকে আমরা দেখলাম যে ওর লং রানে ওর বুদ্ধিটা ঠিকই ছিল। হি ওয়াজ ক্লিয়ার অ্যাবাউট হিজ প্ল্যানস, সেটা দেখা যাচ্ছিল। ডোয়েন ব্রাভোর অ্যাজ সাচ ইনপুট আমি দেখছি না এই টিমে। ম্যানেজমেন্টও কতটা এই বছর যখন ভেঙ্কি মাইসোর টিমটা বানাচ্ছিল, যেহেতু গম্ভীর না থাকায় ও একটু তো ব্লান্ট ছিল। কয়েকটা প্লেয়ার যারা আগের বছর KKR এর হয়ে ভালো খেলেছে তাদের রিটেন না করে আহ, একটা প্লেয়ারের জন্য একটু বেশি খরচা করে দেওয়া, সেটা হয়তো টিমের ব্যালেন্সটা নষ্ট করেছে। তো গৌতম গম্ভীরের অভাবটা আমার মনে হয় আমরা সবসময় বুঝতে পারবো KKR। গম্ভীর থাকলে কলকাতাকে অন্য রূপে দেখা যায়, আমরা জানি এবং সেটা প্রত্যক্ষ করছি। আমি আসবো বোম্বের বলিকে। বুমরা নেই চোটের কারণ, বোল্ট আছে, দীপক চাহার আছে এবং কালকে আরেকজন আছে, সেটা আমরা দেখলাম। আমরা বরাবরই জানি বোম্বের স্কাউটিং অন্য বাকি টিমগুলোর তুলনায় অনেক ভালো। আমরা মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়াকে পেয়েছি, জসপ্রীত বুমরাকে পেয়েছি, সূর্যকুমার যাদবের একটা নতুন জীবন আমরা দেখেছি। যখন কলকাতায় খেলতে সূর্যকুমার যাদব কোনো সার্কিটেই ছিল না, সেখানে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবকে পেয়েছি। আজকের হালের আমরা তিলক বর্মাকেও পেয়েছি। তো বোম্বের স্কাউটিং এ কালকে আরেকটা প্লেয়ারের জন্ম হলো, অশ্বিনী কুমার। কালকে 4 উইকেট নিয়েছে ম্যাচে, দুর্দান্ত বোলিং করেছে। বলা যায় কলকাতার মিডিল অর্ডারকে একার হাতেই ভেঙে দিয়েছে অশ্বিনী কুমারের বল। সৈকত। অবভিয়াসলি এমআই এর স্কাউটিং কে একটা বিশাল বড় স্যালিউট জানাতে হবে যে এরা বরাবর আমরা দেখে এসেছি যে বুমরা মতো বোলার, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, আরো এরকম প্রচুর প্লেয়ার্স রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স বরাবর এরকম কোথাও না কোথাও থেকে মানে খানাখন্দ থেকে খুঁজে নিয়ে চলে আসে, যারা রাতারাতি বিশাল বড় স্টার হয়ে যায়, ট্যালেন্ট প্রচুর থাকে আর ওরা ডেভেলপও করে বিশাল ভাবে। শুধু ট্যালেন্ট খুঁজে আনার ব্যাপারটাও নয়, সেটাকে আরো ডেভেলপ করে মানে আরো পলিশ করার ব্যাপারটাও মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো পারে। আর ওরকমই একটা প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি অশ্বিনী কুমার। শেরে পাঞ্জাব বলে একটা T20 ইয়ে হয়, টুর্নামেন্ট হয়, যেখান হ্যাঁ, থেকে আরো অনেক এই প্রেজেন্ট এডিশনে এরকম আরো অনেক প্লেয়ার্স রয়েছে যারা ওখান থেকেই উঠে এসছে। তো আহ, এই পাঞ্জাবের প্লেয়ার অবভিয়াসলি বিশাল খুব একটা যে এক্সপিরিয়েন্স আছে তা নয়, টুকটাক টুর্নামেন্ট খেলেছে। তো তার সত্ত্বেও যে তাকে আজকের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে চান্স দেওয়া বিশাল একটা ব্রেভ ডিসিশন। আর বোলিং পারফরমেন্স নিয়ে যদি আসি, ব্রিলিয়ান্ট বোলিং পারফরমেন্স। অবভিয়াসলি একটা ম্যাচেই আমরা দেখেছি খুব আর্লি বেশি আমরা হাইপ করাটা আমাদের পক্ষে আমাদের জন্য উচিত হবে না, বাট একটা পারফরমেন্স দেখে যা বুঝলাম খুবই ট্যালেন্টেড আর টেম্পারমেন্ট খুব ভালো, খুব থিঙ্কিং বোলার, ব্যাটসম্যানকে রিড করার ক্ষমতা খুব ভালো। আর আজ এই ম্যাচটার যা পিচ কন্ডিশন ছিল একদম মানে 100% স্যুট করে গেছে ওর স্ট্রেংথস গুলোকে। তো ভেরি গুড সাইন্স। আর এই বোলিং মানে এমনি মুম্বাইয়ের যা পিচ সুইং সুইং বোলারদের খুবই হেল্প করে। সেখানে দীপক চাহার অলরেডি রয়েছে, ট্রেন্ট বোল্ট অলরেডি রয়েছে, অশ্বিনী কুমারের মতো বোলার একটা ভালো ফাইন হলো। এই টিমে যদি জসপ্রীত বুমরা অ্যাড হয় তাহলে মুম্বাইয়ের বোলিং অ্যাটাক বিশাল লিথাল লাগছে। তো যেমন আমরা দেখে থাকি যে SRH এর ব্যাটিং লাইন আপ দেখে আমরা বিশাল বলি যে একটা স্কেরি ওয়ার্ডটা ইউজ করি, মুম্বাইয়ের এই বোলিং পেস বোলিং অ্যাটাকটা দেখে আমরা এই স্কেরি ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। সারা আইপিএল এ এসআরএইচ এর ব্যাটিং স্কেরি, বোম্বের বোলিং স্কেরি, কিন্তু বোম্বের ব্যাটিং কোনো অংশে পিছিয়ে নয়। বোম্বেতে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, রায়ান রিকলটন, কার নাম বলবো, কাকে ছেড়ে কার নাম বলবো। তবে কালকে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করেছিল, মাত্র 116 রান তুলেছিল।
তাই বোম্বের ব্যাটিং নিয়ে বিশেষ কিছু বলার নেই। অমিত, রায়ান রিকেলটন কালকে প্রথমবার এই আইপিএল এর রান পেল। রায়ান রিকেলটনের শটস, আমরা জানি রায়ান রিকেলটন একজন বিধ্বংসী ব্যাটসম্যান, এগ্রেসিভ ব্যাটসম্যান। তো সেখানে রায়ান রিকেলটন প্রথমবার বোম্বের হয়ে কালকে রান পেল। তো রায়ান রিকেলটনের পারফরমেন্স কি বলবি? খুবই ভালো খেলেছে কালকে, অ্যাজ পার সিচুয়েশন খেলছিল। ওরা যখন প্রথমে একটু বলটা সুইং করছিল তখন হোল্ড করলো, তখন কোনো রেশনাল শট না খেলে যখন একটু আয়ত্তে এলো, পিচটা বুঝে নিয়ে ঠিক নিজের শটস গুলো খেললো এবং একটা ভালো হাফ সেঞ্চুরি করলো। এবং ওদের যে প্ল্যানিংটাও ছিল যে একটু তাড়াতাড়ি যদি একটু সেটেল হয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি শেষ করব, তাহলে হয়তো রান রেটটাই অনেকটা এগোতে পারবো। তো সেটাই ও করলো, একটু সেটেল হয়ে নিল প্রথমে, তারপরে ও নিজের শটস যখন খেলতে অবলীলায় খেলতে শুরু করলো তখন তো ওকে প্রায় আনটাচেবল হয়ে গেছিল। মানে একটা সময় ওকে আর বোঝাই যাচ্ছিল ওকে আর আউট করা যাবে না, ইট ইজ ইজিলি ও ম্যাচটা বের করে নিবে, সেটাই করলো। তো যেরকম মানের প্লেয়ারও সেরকমই কালকে পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি। এটাই এক্সপেক্ট করছিল বোম্বের সমর্থকরা ওর থেকে, সেটাই কালকে হয়েছে। আমি একটা কুইক প্রেডিকশনে আসবো, একটা কুইক প্রেডিকশন। সেটা হচ্ছে, আমরা এখানে পয়েন্টস টেবিলটা এখন যা দেখছি সেই অনুযায়ী তিনটে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, একটা চেন্নাই, একটা মুম্বাই এবং একটা কলকাতা, এই তিনটে ফ্র্যাঞ্চাইজি সব থেকে বেশি সাকসেসফুল। তিনটে ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম 3 ম্যাচে একটা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে। তো এবারে কি আমরা একটা নতুন টিমকে জিততে দেখতে পারি যারা আজ অব্দি জেতেনি? আজ অব্দি জেতেনির তালিকায় কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আছে, শ্রেয়াস আইয়ার যার একটা গোল্ডেন রান চলছে তার পাঞ্জাব আছে, এবং কে এল রাহুল, অক্ষর প্যাটেলের দিল্লি আছে। তো এই তিনটে দলের মধ্যে কোনো দল কি লখনৌ আছে। চ্যাম্পিয়ন হতে পারে? হ্যাঁ, লখনৌ আছে, লখনৌ আছে, লখনৌ আছে, অবশ্যই। এই চারটি টিমের মধ্যে কি এবারে কেউ জিতবে কি মনে হচ্ছে? কুইক প্রেডিকশন। আমার তো মনে ভেরি হচ্ছে হাই চান্সেস। অনেকটাই হাই চান্স, যেরকম ঠিকই বলছে। কারণ চারটে টিমই খুব ব্যালেন্সড অন্যরকম ভাবে। নতুন একটা টিম করলেও তাদের একটা এনার্জি এখন ফুল আছে। একটা জিনিস দেখতেই হবে, জেতার খিদেটা চারটে টিমেরই প্রচন্ড বেশি অন্য এই তিনটে ভেটারান তো টিমের থেকে। এই চারটে টিমের মধ্যে অমিত, তোর কি মনে হয় জিতলে কে জিততে পারে? এটাই প্রেডিকশন। আমার তো মনে হচ্ছে এই চারটে টিমের মধ্যে মানে খুবই টাফ, কিন্তু তাও পাঞ্জাবের একটা বড় পাঞ্জাব, চান্স আছে। পাঞ্জাব। সৈকত, চারটে টিমের মধ্যে? আমার মনে হয় চারটে টিমের মধ্যে সবচেয়ে ব্যালেন্স দিল্লি। দিল্লি ভালো হ্যাঁ, খেলছেও, খুব মানে ইয়াং প্লেয়ার্স আর এক্সপিরিয়েন্স প্লেয়ার্স এর মধ্যে একটা ভালো কম্বিনেশন রয়েছে। দিল্লির খুব ভালো চান্স আছে, আর দে হ্যাভ মিচেল স্টার্ক। দিল্লি। যদিও আমার মনে হয় যে হিস্ট্রি বারবার রিপিট হয়, তো এই তিনটে ফ্র্যাঞ্চাইজির মধ্যেই কোনো ফ্র্যাঞ্চাইজি জিতবে। আর যদি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি জেতেই, তবে 18 নম্বর বছর, BK18, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যাই হোক, আমরা আজকের প্রি ম্যাচে আসবো। আজকের ম্যাচ লখনৌয়ের ইকালা স্টেডিয়াম থেকে। সেখানে মুখোমুখি হচ্ছে LSG এবং পাঞ্জাব। একদিকে ঋষভ পান্তের লখনৌ, আরেকদিকে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। আজকে এই খেলাতে খেলা। ম্যাচ প্রেডিকশন কি অমিত? আজকে পাঞ্জাব জিতবে, আই ফিল। পাঞ্জাব জিতবে। পাঞ্জাবকে বেশি ব্যালেন্স এখানে করা হচ্ছে। এখানে স্টেডিয়ামে বড় লো স্কোরিং ম্যাচেস হয়, মানে বোলারদের জন্য প্রচুর হেল্প হয়, ফাস্ট বোলারদের জন্য। আর দুটো টিমের মধ্যে যদি আমি ফাস্ট বোলিং অ্যাটাক দেখি তাহলে পাঞ্জাবের ফাস্ট বোলিং অ্যাটাক ওয়ে বেটার। হর্ষদীপ আছে, আহ, তারপরে মার্কো ইয়ানসেন রয়েছে, ভালো ভালো ওদের অলরাউন্ডার্স রয়েছে। তো পাঞ্জাব ওয়েল ব্যালেন্স, পাঞ্জাবের চান্সেস বেশি লাগছে। সৈকতের পাঞ্জাবের চান্স বেশি লাগছে, অমিতেরও মনে হচ্ছে পাঞ্জাব। কিন্তু নবাবের শহর লখনৌ, আজকে নবাবরাই জিতবে। আজ এখানে স্টেডিয়ামে আমার মনে হচ্ছে যে একটা হাই স্কোরিং খেলা হবে, যেখানে আজকে নিকোলাস পুরান ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং নিকোলাস পুরান একটা বিধ্বংসী ইনিংস খেলবে। তো সেখান থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আজকে লখনৌয়ের চান্স আছে, পাঞ্জাব আজকে জিতবে না। তো এটা আমার প্রেডিকশন। আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এখানেই শেষ। আমরা আজকের ম্যাচ নিয়েও আলোচনা করলাম। আমাদের ভিডিওস যারা দেখছেন তাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন। টাটা। টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight right.